ওয়েলকাম স্টুডেন্টস। আগের দুটো ভিডিওতে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণ নিয়ে আলোচনা করেছি। তো আজকের টপিক আমাদের একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে এমব্রায়োজেনেসিস বা ভ্রূণের পরিস্ফুরণ হয়, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ মোনোকট এমব্রায়ো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও আমরা যেমন দেখেছিলাম যে একটা জাইগোট থেকে এমব্রায়োটা তৈরি হয়েছিল, এক্ষেত্রে তাই হবে। ডাবল ফার্টিলাইজেশনের পর যে জাইগোটটা তৈরি হয়েছে, একটা পুং গ্যামেট এগকে ফার্টিলাইজ করার পর যে জাইগোটটা তৈরি হয়েছে, যেটা কিনা একটা ডিপ্লয়েড জাইগোট, সেটা থেকে কিন্তু এমব্রায়োজেনেসিস প্রসেসটা শুরু হবে। তো এক্ষেত্রেও আমরা এই মাইক্রোপাইল এন্ড এবং চালাজাল এন্ড এই দুটোকে আগে নির্দিষ্ট করে দেব, তাহলে বোঝা যাবে যে কোন দিকের ডিভিশন মানে হওয়ার পর কোন দিকে সেল থেকে কি পার্টসগুলো তৈরি হচ্ছে। তো এটা জাইগোট, তো আমরা নিচের দিকে মাইক্রোপাইলার এন্ডটা দেখাচ্ছি বা ডিম্বক রন্ধ্রীয় প্রান্ত, এবং ওপরের দিকে ডিম্বক মূল বা চালাজাল এন্ড। এক্ষেত্রে আমরা পরপর যতগুলো ডায়াগ্রাম দেখব সবের ক্ষেত্রেই কিন্তু ওপরের দিকটা চালাজাল এন্ড বা ডিম্বক মূলের প্রান্ত আর নিচের দিকটা ডিম্বক রন্ধ্রীয় প্রান্ত। তো এক্ষেত্রেও প্রথমে ট্রান্সভার্স ডিভিশন বা অনুপ্রস্থ বিভাজন হবে দ্বিবীজপত্রীর সঙ্গে, এখানে একদম একই রকম। তো এই ট্রান্সভার্স ডিভিশন হওয়ার পর আমরা দ্বিবীজপত্রীতে কি দেখেছিলাম, দুটো সেল তৈরি হয়েছিল, একটাকে আমরা বলেছিলাম বেজাল সেল আর একটা ছিল টার্মিনাল সেল বা প্রান্তীয় কোষ, ভিত্তি কোষ আর প্রান্তীয় কোষ। এক্ষেত্রেও একই রকম, কিন্তু এক্ষেত্রে ট্রান্সভার্স ডিভিশনটা দুটো হবে, দুবার ট্রান্সভার্স ডিভিশন পরপর হবে। তার ফলে আমরা একটা 3 সেল স্টেজ দেখতে পাবো, অর্থাৎ 3 কোষ বিশিষ্ট একটা দশা তৈরি হবে। এবার তোমাদের মনে হতে পারে যে দুবার ডিভিশন হলে একবার ডিভিশন দুটো, দ্বিতীয়বার ডিভিশন তাহলে 4টে হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে দুবার ব্যাপারটা হচ্ছে দুটো সেলই ডিভাইড করবে না। অর্থাৎ একবার ট্রান্সভার্স ডিভিশন হওয়ার পর একটা বেজাল সেল একটা টার্মিনাল সেল তৈরি হলো, এইবার বেজাল সেলটার কিন্তু আর দ্বিতীয়বার ডিভিশন হচ্ছে না, শুধুমাত্র টার্মিনাল সেল বা এপিকাল সেলটা ডিভিশন হয়ে সেটা আর দুটো কোষ তৈরি করছে। বোঝা গেল? তাহলে এই দুইবার ট্রান্সভার্স ডিভিশনের পর আমরা একটা 3 সেল স্টেজ দেখতে পাবো। এক্ষেত্রে আমরা সেলগুলোকে কিরকম বলছি, মাইক্রোপাইলার এন্ডের দিকে সেলটাকে বলছি বেজাল সেল বা ভিত্তি কোষ, চালাজাল এন্ডের দিকে কোষটাকে আমরা বলছি টার্মিনাল সেল বা প্রান্তীয় কোষ, একই রকম। আর এক্ষেত্রে মাঝখানে যে একটা অতিরিক্ত কোষ আমরা পেলাম সেটাকে আমরা বলছি মিডল সেল বা মধ্যবর্তী কোষ। দ্বিবীজপত্রীর সঙ্গে একবীজপত্রীর এমব্রায়োজেনেসিসের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এই যে বেজাল সেল, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এই বেজাল সেল থেকে আমরা সাসপেনসার্স গুলো তৈরি হতে দেখেছিলাম, হস্টোরিয়াম, হাইপোফাইসিস, সাসপেন্সার মানে ভ্রূণধর কোষ যেগুলো, সেগুলো সব তৈরি হতে দেখেছিলাম। কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে বেজাল সেলের সেরকম কোনো সিগনিফিকেন্ট কাজ নেই, এটা শুধুমাত্র একটু এনলার্জ হয়, মানে পরবর্তী ধাপে আমরা দেখতে পাবো শুধুমাত্র একটু বড় হবে এবং ওই নিউট্রিশন সাপ্লাইয়ের কাজটুকু করতে পারবে, চোষকের কাজটুকু করতে পারবে ভ্রূণকে, যে পরিস্ফুরণরত ভ্রূণ তাকে নিউট্রিশনটা সাপ্লাই করার জন্য। এছাড়া আর কোনো রোল কিন্তু বেজাল সেলের এক্ষেত্রে নেই। তাহলে এখানে বাকি দুটো সেল যে পড়ে থাকলো, একটা টার্মিনাল সেল, এই টার্মিনাল সেল থেকে তৈরি হয় কটিলেডন বা বীজপত্র। যেহেতু এটা একবীজপত্রী উদ্ভিদ তাই সিঙ্গল কটিলেডন, একটাই বীজপত্র তৈরি হবে। কি থেকে তৈরি হবে? টার্মিনাল সেল থেকে। আর ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য এমব্রায়ো, অর্থাৎ ভ্রূণের সমস্ত মানে কটিলেডন ছাড়া, বীজপত্রটুকু ছাড়া বাদ বাকি যা অংশ, প্লিমিউল মানে কাণ্ডাগ্র গঠনকারী অংশ, এপিকটাইল অর্থাৎ বীজপত্রাধিকাণ্ড, হাইপোকটাইল অর্থাৎ বীজপত্রাবকাণ্ড, র্যাডিক্যাল অর্থাৎ মূল গঠনকারী অংশ, ইভেন সাসপেন্সার সেল অলসো। অর্থাৎ দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সাসপেন্সার সেলটা কিন্তু বেজাল সেল থেকে তৈরি হয়েছিল। এক্ষেত্রে সাসপেন্সার সেল যেটুকু তৈরি হয়, যার কোনো সেরকম কাজ নেই, সিগনিফিক্যান্ট রোল নেই, তবুও তৈরি হয়, সেই সাসপেন্সার সেলটুকুও কিন্তু তৈরি হয় মিডল সেল থেকে। অর্থাৎ একবীজপত্রীর ক্ষেত্রে মিডল সেলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভ্রূণের পরিস্ফুরণের ক্ষেত্রে। কেমন? তাহলে আমরা দেখি কিভাবে ভ্রূণটা পরিস্ফুরিত হয়, প্রসেসটা দেখি না। এরপর কি হচ্ছে দেখো, এই যে বেজাল সেল যেটা ছিল, আমরা লাল কালার দিয়ে দেখিয়েছি মাইক্রোপাইলার এন্ডের দিকে, বেজাল সেলটা শুধুমাত্র এনলার্জড ইন সাইজ অনলি, খালি বড় হয়েছে, এর কিন্তু কোনো ডিভিশন হয়নি। উল্টো দিকে টার্মিনাল সেল যেটা, সেটা একটা দেখো সিঙ্গেল সেল লেয়ার্ড কটিলেডন তৈরি করছে, অর্থাৎ একটা কোষের স্তর বিশিষ্ট পাতলা কোষ স্তরের আবরণ তৈরি করে এটা থেকে কিন্তু কটিলেডন তৈরি হবে। এছাড়া কিন্তু এর আর সেরকম কোনো বিশেষ ডিভিশন হচ্ছে না।
আর মাঝখানে যেটা ছিল মিডল সেল, সেটা কিন্তু একটা সেল মাস ফরমেশন করেছে বারবার বিভিন্ন তলে। যেমন দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও আমরা প্রো এমব্রায়ো, গ্লোবোস প্রো এমব্রায়ো তৈরি হতে দেখেছিলাম, এখানেও কিন্তু মিডল সেলটা সেরকমই একটা গ্লোবিউলার ফর্মে সেল মাস তৈরি করছে, যে সেল মাসটা কিন্তু পরবর্তী ধাপে ডিফারেন্ট পার্ট অফ দ্য এমব্রায়ো তৈরি করবে। কেমন, মানে এই যে পার্টগুলোর কথা আমরা বলছিলাম, এই সমস্ত কিছু কিন্তু এই মিডল সেলের যে সেল মাসটা তৈরি হলো মিডল সেল থেকে, সেটা থেকে তৈরি হবে। তো কিভাবে তৈরি হয় সেটা আমরা যদি একটু দেখি, এখানে দেখো আমি একটা পরিণত ভ্রূণ দেখাতে চেয়েছি। এটা বেজাল সেল থেকে গেছে, আর মিডল সেল থেকে তৈরি হওয়া অংশ, যেটা আমি ব্ল্যাক কালারে দেখাচ্ছিলাম, মিডল সেল থেকে তৈরি হওয়া অংশ হচ্ছে এই সামগ্রিক অংশটা। এখানে একটু ছোট্ট করে সাসপেন্সার সেল তৈরি হয়েছে। এই সাসপেন্সার সেলেরও সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। আর বাদবাকি যে অংশটা তৈরি হয়েছে একেবারে ওপরে অংশ, আর এটা হচ্ছে একেবারে নিচের অংশ, মানে বেজাল সেল সংলগ্ন অংশ, অর্থাৎ মাইক্রোপাইলার এন্ডের দিকে বেজাল সেল আছে, সেই সংলগ্ন অংশটুকু। এই যে অংশটা, এই আমরা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিরকম নাম দিয়েছিলাম, একটাকে নাম দিয়েছিলাম আমরা র্যাডিকাল, আর একটাকে নাম দিয়েছিলাম আমরা প্লিমিউল। এক্ষেত্রেও তাই, তৈরি হচ্ছে র্যাডিকাল এবং এদিকে তৈরি হচ্ছে প্লিমিউল। অর্থাৎ প্লিমিউল মানে কাণ্ডাগ্র গঠনকারী অংশ, যেটা থেকে পরবর্তীকালে স্যুট তৈরি হবে, কাণ্ড তৈরি হবে, কাণ্ডের বিভিন্ন অংশ, আর এই র্যাডিকাল থেকে মূলের বিভিন্ন অংশ তৈরি হবে। কিন্তু দ্বিবীজপত্রীর সাথে একবীজপত্রীর একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, এক্ষেত্রে এই র্যাডিকাল এবং প্লিমিউল দুটোই কিন্তু একটা করে আস্তরণ বা শীদ দিয়ে ঢাকা থাকে, আবরণ দিয়ে ঢাকা থাকে। এই যে প্লিমিউলের আবরণকে আমরা বলি কোলিওপটাইল, এবং র্যাডিক্যালের আবরণকে আমরা বলি কোলিওরাইজা। একটা হচ্ছে কোলিওপটাইল, একটা হচ্ছে কোলিওরাইজা। যদি গুলিয়ে যাবে মনে হয়, সেক্ষেত্রে আমি যেভাবে মনে রাখি, প্লিমিউল পি, কোলিওপটাইল পি, র্যাডিক্যাল আর, কোলিওরাইজা আর। কেমন, তাহলে র্যাডিক্যালের আবরণ হচ্ছে কোলিওরাইজা, আর প্লিমিউলের আবরণ হচ্ছে কোলিওপটাইল। এবার এখান থেকে এই অংশটায় দেখো কটিলেডন বা বীজপত্রটা যুক্ত হয়ে আছে, যেটা টার্মিনাল সেল থেকে তৈরি হয়েছিল। এই বীজপত্রটা এখানে যে ভ্রূণের সাথে যে অংশ যুক্ত হয়ে থাকে আমরা জানি, সেটাকে বলা হয় কটিলেডেনারি নোড, এবং কটিলেডেনারি নোডের ওপরের অংশটা হচ্ছে বীজপত্রাধিকাণ্ড বা এপিকটাইল, এবং কটিলেডেনারি নোডের তলার দিককার অংশটাকে আমরা বলি হাইপোকটাইল বা বীজপত্রাবকাণ্ড। কেমন, আর এই যে কটিলেডন বা বীজপত্র, এটা একটা দেখো পাতলা পেপারের মতন, কাগজের মতো পাতলা একটা সেল লেয়ারের আস্তরণ দিয়ে ঢাকা থাকে, অর্থাৎ এরও একটা আবরণ আছে, যেটাকে বলা হচ্ছে স্কুটেলাম। বোঝা গেল, এটা হচ্ছে বীজপত্র, এবং বীজপত্রের যে পাতলা পেপারি একটা আবরণ বা আস্তরণ আছে, সেটাকে আমরা বলছি স্কুটেলাম। ঠিক আছে, এবার এইটাই আমরা যদি শুধুমাত্র পরিস্ফুরণ হয়ে যাওয়া ভ্রূণটাকে দেখি, অর্থাৎ যেখানে এই বেজাল সেল এবং সাসপেনশন সেল ধীরে ধীরে ডিজেনারেট করে গেছে, নষ্ট হয়ে গেছে, এর কোনো কাজ নেই, এটা হচ্ছে ভ্রূণের এটা হচ্ছে কটিলেডন, এই আবরণটা হচ্ছে স্কুটেলাম, কোলিওপটাইল, প্লিমিউল, র্যাডিক্যাল, এবং তার আবরণ হচ্ছে কোলিওরাইজা। এবার এখানে একটা কথা বলি, এই যে পাতলা কটিলেডন একবীজপত্রীর যে বীজপত্র, এই বীজপত্রটা কিন্তু কোনো রিজার্ভ ফুড কন্টেন করে না, এর মধ্যে কোনো ফুড মেটেরিয়াল থাকে না। তাহলে কথা হচ্ছে এই ভ্রূণটা তাহলে এবার নিউট্রিশনটা পাবে কোথা থেকে, তাহলে বা বীজপত্রটা থাকারই বা দরকার কি? তার কারণ দেখো, এখানে আমরা একটা একবীজপত্রী হিসেবে একটা ভুট্টার একটা বীজকে দেখিয়েছি। এই দেখো, এখানে একটা দেখবে এপিথেলিয়াল সেল লেয়ার দিয়ে দুটো আলাদা আলাদা অংশে বা দুটো প্রকোষ্ঠে ভাগ করা থাকে, যার উপরের প্রকোষ্ঠ হচ্ছে এন্ডোস্পার্ম, অর্থাৎ শস্য। এখানে আছে ট্রিপ্লয়েড শস্য, তাই তো? এন্ডোস্পার্ম কি? এন্ডোস্পার্ম হচ্ছে সবসময় ট্রিপ্লয়েড, ট্রেন। আর এই নিচের প্রকোষ্ঠটাতে তৈরি হয় এমব্রায়ো বা ভ্রূণ, অর্থাৎ এমব্রায়োজেনেসিসটা এই প্রকোষ্ঠের মধ্যে ঘটছে। এই যে কটিলেডন, এখানে এন্ডোস্পার্মের একটা বাইরে আউটার সাইডে একটা প্রোটিন দিয়ে তৈরি হওয়া লেয়ার থাকে, যেটাকে আমরা বলি অ্যালিউরন লেয়ার, আর ভেতরে একটা স্টার্চি লেয়ার থাকে, যেটা হচ্ছে স্টার্চ জাতীয় খাদ্য দিয়ে এই শস্যটা পূরণ হয়ে থাকে। এবার এখানে বিভিন্ন রকম এনজাইম এবং হরমোনের সাহায্যে এটা যখন একটা সিম্পল স্টার্চে পরিণত হয়, যেটা কিনা কোথায় আসবে, এখান থেকে মুভ করে চলে আসে বীজপত্রে। এই বীজপত্রটা সেই নিউট্রিশনটা সাপ্লাই করে কাকে? পরিস্ফুরণরত ভ্রূণকে। অর্থাৎ এই কটিলেডন বা বীজপত্র নিজে কোনো রিজার্ভ ফুড ধারণ না করলেও শস্য থেকে পাওয়া নিউট্রিশনটা কিন্তু বীজপত্রের মাধ্যমেই ভ্রূণের কাছে
পৌঁছয়। এটাই হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের ক্ষেত্রে বীজপত্রের সিগনিফিক্যান্স।